NH44 হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট রুট, 4112 কিলোমিটার, 2555 মাইল হচ্ছে এই রুটটার দৈর্ঘ্য। উড়িয়ে সর্বনাশ, এটা বিশাল বড়। এবং গোয়ালিপার নামকরণ অনুযায়ী এই কেল্লার নাম রাখা হয় হচ্ছে গোয়ালিয়র, মানে গোয়ালিপা থেকে হচ্ছে গোয়ালিয়র। পানিপথের যুদ্ধের পর বাবর এসে কিন্তু এই ফোর্টটার দায়ভার নেয় এবং দায়ভার নেওয়ার পর এই ফোর্টটাকে ভারতবর্ষের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্ট হিসাবে ডিক্লেয়ার করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত আক্রমণ ভারতবর্ষ সহ্য করেছে, মন্দিরের অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। শুধু অবশিষ্ট রয়েছে মন্দিরের সামনের যে মুখ্য দরজা, এটা হচ্ছে মুখ্য দরজা। এখনকার সংসদ ভবন নয়, পুরনো যে সংসদ ভবনটা ছিল সেটা হচ্ছে এই মিতাওলি গ্রামের 64 যোগিনী টেম্পলের অনুকরণেই কিন্তু বানানো হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি এমন একটা মন্দিরে, দীপাবলির সন্ধেবেলাতে এক রাতের মধ্যে তৈরি হয়েছিল এবং সেটাও করেছিল ভূতেরা। এই কথাগুলো বলছি আমার গাটা ছমছম করছে, আমার মাথার এই জায়গাটা কেমন একটা ঝিঝি ঝিঝি ধরছে। এখানে আশেপাশে যে কটা পাথর রয়েছে সব কটা পাথর নড়ালেই কিন্তু এই মন্দির কাঁপতে থাকে, হেলতে। Good morning everyone, good morning from Chanderi. Welcome back to my channel everyone. I hope you guys are doing stupendo, fantabulously fantastical. গুড মর্নিং তো বললাম, কিন্তু আমার মর্নিংটা কিন্তু খুব একটা গুড হয়নি। যদিও চান্দেরি থেকে ভোরের আলো দেখাটা কিন্তু ভীষণ ভালো লাগে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:25, আর এইখানে হচ্ছে আমাদের চান্দেরি ফোর্ট। আর চান্দেরি ফোর্ট থেকে ধীরে ধীরে অরেঞ্জিশ আভাটা আসছে, খুব ধীরে ধীরে। এটা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিন্তু আমি যখন রেডি হয়ে বাইকে লাগেজ লোড করতে এলাম, তখন আমি দেখলাম আমার সিটের এখানে রাত্রিবেলা বাদর এসেছিল, খুঁটে এই সিটের এই জায়গাটা খারাপ করে দিয়েছে। এটা একটা সাত সকালবেলা দেখেই এটা কেমন একটা, এই জিনিসটা হওয়ার দরকার ছিল। क्या स्त्री जी आप ही के शहर में आए और देखो ना क्या हो गया, बाई गॉड हड़ कर दिया आपने, क्या बोले आपको। अभी तो हम कभी आएंगे ही नहीं अगर आप नहीं बुलाए तो। चलो দেখা হচ্ছে ডিরেক্ট না গোপ্রো মোড। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য আমি ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 4টের সময়, 4:10 ঘুমটা ভেঙেছে। তারপরে আরও 1 ঘন্টা ওপরে, মানে 1.5 ঘন্টার ওপরে আর কি আমি ঘুমিয়েছি। ঘুমটা একটু দরকার ছিল, তাই ঘুমিয়ে নিয়েছি যাতে রাইডটা আমার ভালো হয়। আজকের আমার গন্তব্য হচ্ছে গোয়ালিয়র, আর এই মুহূর্তে আমি চলে এসেছি দিল্লি দরওয়াজা। এই হচ্ছে সেই চকটা যেখান থেকে আমি নিয়ে নেব হচ্ছে লেফট টার্ন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ললিতপুর হয়ে, ঝাঁসি হয়ে, তারপরে গোয়ালিয়র। এই রাস্তাটা একটু ঘোরা পড়ে, কিন্তু আমি এই রাস্তাটা নেব। সোজা যাচ্ছে পিছর, পিছর থেকে দিনার, দিনার থেকে দাতিয়া, দাতিয়া থেকে গোয়ালিয়র। এই রাস্তাটায় গেলে মোটামুটি আমার পড়বে, মানে ঝাঁসি হয়ে যদি যাই আমি, ললিতপুর হয়ে ঝাঁসি হয়ে যদি যাই, তাহলে আমার পড়বে হচ্ছে 228 কিলোমিটারের কাছাকাছি। আর এই রাস্তাটা দিয়ে যদি যাই তাহলে আমার পড়বে হচ্ছে 205 কি 208 কিলোমিটারের কাছাকাছি। মানে এই রাস্তাটা একটু শর্টেস্ট রুট পড়বে। তো সেই চান্দেরির গেটটা, এখান থেকে সোজা রাজারানী মহল যাওয়া যায়। চলো আজকের দিনটা শুরু করি। পিছনের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 59 কিলোমিটার। আর রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে পিচ রাস্তায় উঠে গেলাম, কংক্রিটের রাস্তা থেকে পিচ রাস্তায় উঠে গেলাম। পিছর যাওয়ার রাস্তাটা সত্যিই ভালো, সত্যিই ভালো। মানে আমি মোটামুটি 80-85 অ্যাভারেজ ক্রুজিং স্পিড রাখতে পারছি, এতটা ভালো। আর তার উপরে যেহেতু সকালবেলা, তার জন্য একদম রাস্তাঘাটে জ্যামজট কম। মানে লোকাল গ্রামের মানুষরা এখনো অবধি বাড়ি থেকে বেরোয়নি, আর মধ্যপ্রদেশে সবাই দিন একটু লেটে শুরু করে, তো সেটারই অ্যাডভান্টেজ আমি পেয়ে যাচ্ছি। আর কিলোমিটার ধীরে ধীরে কভার হয়ে যাচ্ছে। পৌঁছে গেছি হচ্ছে পিছর বা পিছরে। এখান থেকে গোয়ালিয়রের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 146 কিলোমিটার। এখান থেকে দিনার বা দিনারা, ওর ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 40 কিলোমিটার। আর দাতিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে তোমার 74 কিলোমিটার। দিনার যাওয়ার জন্য 50% রাস্তা আমার কমপ্লিট করা হয়ে গেছে, মানে 40 কিলোমিটারের প্রায় 23-24 কিলোমিটার আমার রাইড করা হয়ে গেছে। রাস্তা মোটামুটি
ঠিকঠাক, মানে এখন একটু তাপ্পি রয়েছে, মানে একটু হালকা, কিন্তু আদারওয়াইজ আমি কিন্তু 80-র ক্রুজিং স্পিড ধরে রাখতে পারছি। এবার যেহেতু এই রাস্তাটা এরকম রয়েছে যার জন্য একটু স্পিডটা ড্রপ হয়ে 60-এ চলে আসছে, বাট রাস্তা ভালো ভালো রাস্তা বলছিলাম। দেখো পিচের একদম একদম সুন্দর স্মুথ, বাটারি স্মুথ রাস্তা। এখন আবার আমার উঠে গেছে হচ্ছে 95। গোয়ালিয়র এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 108 কিলোমিটার, আর আমি পৌঁছে গেছি দিনারা। দিনারা এই হচ্ছে দিনারার বাজার। বাজার বসছে সবে বসছে বাজার। দারোগা সাহেব कैसे हो? আচ্ছা, দিনারা থেকে এখান থেকে আমাকে এই রাস্তাটা মানে এই মেন রোডটা নিয়ে নিলাম, এখান থেকে আবার 4 লেন চালু হয়ে যাবে। তো এই রাস্তাটা থেকে আবার আমাকে নিতে হবে হচ্ছে লেফট টার্ন। এই রোডটা হচ্ছে শিবপুরি ঝাঁসি রোড। এই রাস্তাটা সোজা একদম স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে ঝাঁসি, কিন্তু আমি তো ঝাঁসি যাব না, আমি যাব হচ্ছে দাতিয়া। তো সেটার জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে এই লেফট টার্ন নিয়ে দাতিয়া হচ্ছে এখান থেকে, দাতিয়া। তো দাতিয়া হচ্ছে এখান থেকে 26 কিলোমিটার। দাতিয়া যাওয়ার জন্য এই সিঙ্গেল লেন রোডটা মানে SH19 এটা এত ভালো, আমি মোটামুটি 90-র মতো 85-90 ক্রুজ করেই যাচ্ছি। মানে আমি আজকের দিনটা যেরকমভাবে শুরু করেছি সেখান থেকে মানে যতক্ষণ না দাতিয়া পৌঁছাচ্ছি, মানে দাতিয়া পৌঁছে গেলে আমি হাইওয়ে ধরে নিতে পারবো, 4 লেন ধরে নিতে পারবো। কিন্তু এত সুন্দর SH মানে সিঙ্গেল লেন হলেও কিন্তু আমি কিন্তু যথেষ্ট ভালো কিলোমিটার কিন্তু কভার করতে পারছি, আর একটা ভালো ক্রুজিং স্পিড মেনটেন করতে পারছি। তাহলে পৌঁছে গেলাম হচ্ছে দাতিয়া। এই হচ্ছে ওপরে NH আর 4 লেন হাইওয়ে, যেটা 4 লেন হাইওয়েটা পেয়ে যাব, ধরে নিতে হবে। আর এখানে একটা ভালো জায়গা দেখে আগে দাঁড়াবো। বাহ, এটা খুব সুন্দর কালার করেছে, তো দারুণ সুন্দর কালার করেছে, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, 4 লেন তো পেয়েই যাব, কিন্তু তার আগে একটুখানি ডিকেকে রেস্ট দিতে হবে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9:45। এবারে 9:45 মানে হচ্ছে আমি 6:45 জার্নি স্টার্ট করেছিলাম, তার মানে 2 ঘন্টা তো অলরেডি বাইক চালানো হয়ে গেছে। তো সুতরাং এবারে তো একটুখানি রেস্ট দরকার। NH44 দিয়ে যাচ্ছিলাম, আর আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি রাস্তার ঠিক ওই পারে এটা হচ্ছে দাতিয়া প্যালেস। মানে দাতিয়া অঞ্চলের মধ্যে রাজা বীর সিং যে প্যালেসটা বানিয়েছিল সেই প্যালেসটা হচ্ছে দাতিয়া প্যালেস। বুন্দেলখণ্ডের একটা রাজ্য হচ্ছে দাতিয়া, এবং রাজা বীর সিং সেই সময়ে মোটামুটি ধরে নাও 35 লক্ষ টাকা খরচা করে এই প্যালেসটা বানিয়েছিল। আর এই প্যালেসটা হচ্ছে 7 ফ্লোর, মানে 7 তলা একটা প্যালেস। আর আবদুল্লাহ হামিদ বলে একজন ইতিহাসবিদ রয়েছে, উনি 19শে নভেম্বর 1635 সালে শাহজাহানের সাথে এই প্যালেসে এসেছিলেন ভিজিট করতে এবং দেখতে। তো দাতিয়া প্যালেস আমি এখানে NH44 দিয়ে দেখতে পাবো এটা আমি ভাবিনি। আমার ইচ্ছে ছিল দাতিয়াতে ভিজিট করার, প্যালেসে ভিজিট করার, বাট হাতে সময় কম ছিল বলে বাট হয়ে গেল, দাতিয়া প্যালেস দেখতে পেয়ে গেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমি ওই পারে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এখন এই পারে চলে এসেছি রাস্তার। আর এটা হচ্ছে এখান থেকে জল খাওয়ার একটা খুব ভালো সিস্টেম। এখানে ড্রামে জল থাকে, আর ছোট্ট একটা মগ আর এত বড় হ্যান্ডেল, যাতে হাতাটা দিয়ে এরকমভাবে ডুবিয়ে জল বার করে তুমি জল খেতে পারবে। আর চা না খেলে হয়? সাত সকালবেলা যদি চা না খাই আমি, চায় দিয়ে চায়, ও আচ্ছা আচ্ছা দিয়ে দিয়ে, থ্যাংক ইউ। ঘড়িতে সময় হচ্ছে এখন 9টা, সকাল 9টা। আর একটুখানি রেস্ট নেই, বাইক এখানে পার্ক করে রাখা রয়েছে, আর একটুখানি বাইকটারও রেস্ট হয়ে যাবে এখান থেকে, আর আমারও কিছুটা রেস্ট হয়ে যাবে, আর একটু গরম গরম চা হয়ে যাবে। সকালবেলা যদি গরম গরম চাই না খাই তাহলে গলাটা সেঁকতে পারবো না, না তাই না? একটু চা না খেলে আমেজটা জমে না। দূরে রাজধানী যাচ্ছে, বুঝতে পারছো? এই যে রাজধানী, এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এই চায়ের দোকানটা থেকে চা খেয়ে নিলাম, 20 মিনিটের মতো রেস্ট আমার হয়ে গেছে, আর বাইকটারও রেস্ট হয়ে গেছে। এবারে NH44 ধরে এই রাস্তাটা ধরে
একদম স্ট্রেট অন স্ট্রেট হচ্ছে গোয়ালিয়র। এখন তো আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ আমি এসএইচে নেই, আমি রয়েছি হচ্ছে এনএইচে। তো এনএইচে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে 4 লেন রোড, আর 4 লেন রোড মানে হচ্ছে মক্খান সিং চালু। এখান থেকে মক্খান সিং চালু স্ট্রেট অন স্ট্রেট 75 কিলোমিটারে পড়বে হচ্ছে গোয়ালিয়র। রাইড করছি এখন NH44 দিয়ে। NH44 সম্বন্ধে তোমাদেরকে একটুখানি বলে দেই। NH44 হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট রুট, 4112 কিলোমিটার, 2555 মাইল হচ্ছে এই রুটটার দৈর্ঘ্য। উত্তরে মানে ইন্ডিয়ার নর্থে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয়েছে, 12টা স্টেট কভার করে, তার মধ্যে একটা ইউনিয়ন টেরিটরি কভার করে এই রোডটা যাচ্ছে হচ্ছে কন্যাকুমারী। মানে ভারতবর্ষের একদম উত্তর, একদম মাথা থেকে শুরু করে একদম পা মানে কন্যাকুমারী পর্যন্ত এই হচ্ছে সব থেকে লংগেস্ট রুট NH44। এই NH44 কিন্তু NH7 নামেও বহুল পরিচিত, কিন্তু সব থেকে বেশি যে নামটা ইউজ করা হয় সেটা হচ্ছে NH44। আর সেই NH44 দিয়ে আমি রাইড করে এখন যাচ্ছি গোয়ালিয়র। 30-35 কিলোমিটার মানে 50% রাস্তা আমার কভার করা হয়ে গেছে এই NH44 দিয়ে। মানে 5500 থেকে 6000 RPM আমি জাস্ট ডট ধরে রেখেছি। এবার রাস্তার ঢালে কোনো সময় 6000 হচ্ছে, কোনো সময় 5500 এসে ঠেকছে। তো এত সুন্দর ক্রুজিং স্পিড মেনটেন হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো। এই রকম রাস্তা ভারতবর্ষের সমস্ত জায়গায় হওয়া উচিত। ন্যাশনাল হাইওয়ে যদি কিছু হয় তাহলে এক্স্যাক্টলি এই রকম হওয়া উচিত। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 10, আর NH44কে ছেড়ে দিলাম, ডান হাতে চলে যাচ্ছে হচ্ছে NH44, আর আমি নিয়ে নিলাম বাদিক গোয়ালিয়রের জন্য। NH44 এই 75 কিলোমিটার মোটামুটি আমার যথেষ্ট ভালো কেটেছে, যথেষ্ট ভালো রাইড হয়েছে। মানে এই NH44-এর 75 কিলোমিটারের রাইডটা আমি করতে পেরেছি 50 মিনিটে, 50 মিনিটে। রাস্তা ভালো হওয়ার জন্যই এই জিনিসটা সম্ভব হয়েছে। আর গোয়ালিয়র সিটির ভেতরে আমাকে ঢুকতে হবে, তো এখান থেকে মোটামুটি ওই 10 কিলোমিটারের কাছাকাছি। তো আমি সিটির ভেতরে ঢুকে যাই, তারপরে আসছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 11টা 20। হোটেল রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে আমি রেডি বেরোনোর জন্য, কারণ এখন এই মুহূর্তে আমাকে কিছু খেতে হবে। ব্রেকফাস্টও হবে না, আমাকে করতে হবে হচ্ছে ব্রাঞ্চ, যাতে দুটোরই আর কি সামাল হয়ে যায়। আর রুম দেখানোর আগে, আমি যে হোটেলটাতে রয়েছি সেই সমস্ত ইনফরমেশন দেওয়ার আগে আমি দাঁড়িয়ে রয়েছি এখন হোটেলের ব্যালকনিতে। আর এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে সোজা এইটা হচ্ছে গোয়ালিয়র ফোর্ট। এই পুরো অংশটা হচ্ছে গোয়ালিয়র ফোর্ট, মানে আমার রুম থেকে গোয়ালিয়র ফোর্ট কিন্তু দেখা যায়। এবার আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার রুম, একটা ডিসেন্ট রুম, ডাবল বেড খাট রয়েছে। আমি নন এসি নিয়েছি কিন্তু তবুও উইন্ডো এসি রয়েছে। এখান থেকে উইন্ডো রয়েছে, উইন্ডো থেকেও আমার গোয়ালিয়র ফোর্ট দেখা যায়। এখানে একটা আলমারি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে রয়েছে হচ্ছে বাথরুম, এখানে একটা টিভি। তো হোটেলের এই রুমটা আমার পড়েছে হচ্ছে 600 টাকা। আর আমি যে হোটেলটাতে রয়েছি সেটা হচ্ছে নাম হচ্ছে শঙ্কর গেস্ট হাউস। এই হচ্ছে শঙ্কর গেস্ট হাউসের কার্ড। বাইক আমার এখানে পার্ক করা রয়েছে। আর বাইরে থেকে গেস্ট হাউসটাকে দেখতে খানিকটা এরকম। এই হচ্ছে গেস্ট হাউসটা। भैया थैंक यू देने के लिए, थैंक यू। हाँ भाई थोड़ा साइड दे दो। हाँ जी थैंक यू, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে যেহেতু দিওয়ালি, তার জন্য না এখানে সমস্ত দোকানপাট সব কিছু বন্ধ, মানে লোকের জন্য খাওয়ার কোনো কিছু নেই এই মুহূর্তে। তো আমি এদেরকে রিকোয়েস্ট করলাম একটা মিষ্টির দোকানে এসে, বললাম যে ভাই আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমাকে কিছু এটলিস্ট দাও খেতে। ওরা বললো আপ कुछ नहीं खाए हो? बोला नहीं भैया हम कुछ नहीं खाए सुबह से। बोलो लेबर के लिए बन रहा है, आप वो खाओगे? बोला हाँ ज़रूर, खाना ही तो है, वो भी तो इंसान है। बोलो ठीक है आप ले जाओ, लेकिन इधर खाने का कोई बंदोबस्त नहीं है, मतलब बैठ के खाने का, तो आप अपने बाइक के पास जाके खा सकते हो। बोला बहुत हाँ वो हो जाएगा, हम तो कहीं भी खा सकते हैं, कोई दिक्कत नहीं है, लेकिन खाना चाहिए अभी। तो এখানে মানে পুরি সবজি যাকে বলে, পুরি সবজি নিয়ে নিয়েছি। বাবা শান্তি কাকে বলে। কচুরি খেয়ে বিল পেমেন্ট করলাম, আর এদের এখান থেকে মিষ্টি নিয়েছি। মিষ্টি হচ্ছে এটা দারুণ খেতে, আমি একটুখানি খেয়েছি। এটা হচ্ছে বরফি, এটাকে বলে বরফি, মানে আমাদের কাজু বরফির মতো বরফি নয়, বাট বরফি। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট কি লাড্ডু। এটা যা খেতে না ভাই, সিরিয়াসলি বরফিটা
পুরো দেশি ঘিতে ভাজা, অসাধারণ টেস্ট। আমার কচুরি মোটামুটি ধরো আমি খেলাম 8টার মতো, 8খানা কচুরি দিয়েছিল, পুরি যা পেরেছে দিয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। পুরি সবজি ওটার জন্য নিয়েছে 20 টাকা, আর বাকি এই দুটো হচ্ছে 60 টাকা, মানে 80 টাকা। পুরি সবজির থেকে দামি এটা। এই লাভলি মিষ্টির দোকান থেকে, লাভলি মিষ্টির দোকান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিলে এবার আমি যাব হচ্ছে গোয়ালিয়র ফোর্টের দিকে। গোয়ালিয়র ফোর্ট দেখেছো? গোয়ালিয়র ফোর্ট এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 3 কিলোমিটার, তার আগে পড়বে হচ্ছে ওরবাই গেট। তো ওরবাই গেটে আমাকে জিজ্ঞেস করে করে যেতে হবে। আর এই হচ্ছে গোয়ালিয়র ফোর্ট। গোয়ালিয়র ফোর্টের এটা হচ্ছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমাকে স্ট্রেট এগিয়ে যেতে হবে, স্ট্রেট। এখান দিয়ে মানে এটা হচ্ছে ফোর্টের একদম পেছনের পোর্শন। গোটা গোয়ালিয়র শহরটা না দিওয়ালি সেলিব্রেশনে ব্যস্ত, আর আমি গোয়ালিয়র শহরের জ্যাম কাটাতে ব্যস্ত। মা বাবাকে খুব মিস করছি এখন, সিরিয়াসলি। কালী পুজো, আজকে দিওয়ালি, হ্যাঁ বাড়িতে যে কী করছে মানুষ দুটো। এইখানে লেখা রয়েছে হচ্ছে উড়বাই গেট, বাদিকে হচ্ছে উড়বাই গেট। সোজা 2 কিলোমিটার এসে উড়বাই গেটের জন্য নিয়ে নিলাম হচ্ছে বাদিক। চলে এসছে হচ্ছে উড়বাই গেট। 200-300 মিটার হবে, 200-300 মিটার। উড়বাই গেট দিয়ে সোজা ঢুকে গেলাম। এবারে এখান থেকে একদম সোজা হচ্ছে কেল্লা, এই হচ্ছে কেল্লা। এইখানে বৌদ্ধদের মূর্তি করা রয়েছে, বুদ্ধদেবের একটা মূর্তি। আচ্ছা, আরে সাবাস, দেখেছো? এই দেখো বৌদ্ধদেবের মূর্তি। এখানে আসা যাবে, আই থিঙ্ক এটা এখানে আমি ঢুকতে পারবো, নিচ থেকে দেখতে পারবো। এটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। উড়িয়ে সর্বনাশ, এটা বিশাল বড়। পুরো পাথর কেটে এটা বানিয়েছে, পুরো পাথর কেটে বানিয়েছে। ওখান থেকে জল পড়ছে, পুরো পাথর কেটে এটা বানানো। বিশাল বড় স্কাল্পচার, বিশাল বড় স্কাল্পচার। আর এখানে ভর্তি এগুলো, পুরো পাথরটা জুড়ে ভর্তি। আই থিঙ্ক এবারে আমি কেল্লাতে ঢুকে গেলাম। এই হচ্ছে কেল্লা। পিছনে এইখানে বাইক আমি পার্কিং করে দিয়েছি, আর হেলমেটও আমি রেখে দিয়েছি। বাইক পার্কিংয়ের জন্য লেগেছে হচ্ছে 30 টাকা, আর হেলমেটের জন্য রাখতে হচ্ছে 10 টাকা। আর এখান থেকে সোজা যাব হচ্ছে গেটে টিকিট কাটবো, কেটে তারপরে ফোর্টে ঢুকবো। আমার পেছনে যে ফোর্টটা দেখতে পাচ্ছ, এই ফোর্টটাই হচ্ছে গোয়ালিয়র ফোর্ট। গোয়ালিয়র ফোর্টে ঢুকতে গেলে 3 ধরনের টিকিট আছে। একটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, যেটাতে শুধু ফোর্টের এন্ট্রি হবে। আরেকটা টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা, যেখানে ফোর্টের সাথে সাথে আরও 2-3টে মন্দির তোমরা ভিজিট করতে পারবে। আর আরেকটা টিকিটের মূল্য হচ্ছে শুধুমাত্র 5 টাকা। সেই 5 টাকার টিকিটের মূল্যের বিনিময়ে এখানে কিছু মূর্তি রয়েছে, অবশিষ্ট মূর্তি, ভাঙাচোরা মূর্তি। সো সেই মূর্তিগুলো তোমরা দেখতে পারবে। এই গোয়ালিয়র ফোর্ট যেটা রয়েছে, এই গোয়ালিয়র ফোর্টটা বাইরে থেকে দেখতে লাগছে হচ্ছে 3 তলা বিল্ডিংয়ের মতো, কিন্তু আশ্চর্যের বিষয় এটা কিন্তু -3 বিল্ডিং। মানে মাটির ওপরে যে কটা তলা রয়েছে, মাটির নিচেও ঠিক ততগুলোই কিন্তু তলা রয়েছে। তার মানে মাটির ওপরে হচ্ছে 3 তলা, মাটির নিচে হচ্ছে 3 তলা, যার জন্য বলা হয় -3 ফোর্ট। আর এই ধরনের ফোর্ট, মানে মাটির নিচে 3 তলা বিশিষ্ট ফোর্ট, গোটা ভারতবর্ষ জুড়ে অন্য কোথাও কিন্তু নেই, শুধুমাত্র রয়েছে একমাত্র এই গোয়ালিয়রে। আর এই গোয়ালিয়রের ফোর্টের ভেতরে কিন্তু রয়েছে ভুলভুলাইয়া, যেটা রয়েছে 7খানা ভুলভুলাইয়া রয়েছে, যেখানে যদি কেউ একবার ঢুকে যায়, যদি গাইড না নেয়, যদি তার রাস্তা না জানা থাকে, তাহলে সেই ভুলভুলাইয়ার মধ্যে কিন্তু চক্কর কাটতেই থাকবে। এই হচ্ছে গোয়ালিয়র ফোর্ট। এই অঞ্চলে এক সামন্ত রাজা ছিলেন, যার নাম ছিল সুরাজ সিং। উনি একদিন কঠিন রোগের মধ্যে আক্রান্ত হন। তো তারপরে হঠাৎ করে এখানকার এক খুব মহৎ সাধু ওনাকে একটা পবিত্র কুণ্ড থেকে জল নিয়ে এসে খাওয়ান। তারপরে রাজা তার রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। যে মহৎ সাধু এসেছিল তার নাম ছিল হচ্ছে গবালিপা। রাজা যেহেতু সুস্থ হয়ে ওঠে, রাজা খুশি হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখে হচ্ছে সুরাজ পাল। আর গবালিপা যে সাধু ছিল, তার
নির্দেশানুসারে এই গোপাঞ্চাল পাহাড়ের ওপরে তিনি একটা কেল্লা নির্মাণ করেন এবং গবালিপার নামকরণ অনুযায়ী এই কেল্লার নাম রাখা হয় হচ্ছে গোয়ালিয়র, মানে গবালিপা থেকে হচ্ছে গোয়ালিয়র। যে কুণ্ড থেকে রাজা জলপান করেছিলেন সেই কুণ্ডের নাম রাখা হয় সুরজ কুণ্ড। তো এখানে এইরকমই কিন্তু একটা প্রবাদ রয়েছে এই গোয়ালিয়র ফোর্টের নামকরণে। সুরজ পালের রাজত্বকালের পর এখানে কাছাওয়ার রাজারা কিন্তু রাজত্ব করেন। তারপরে রাজত্বের ভার আসে হচ্ছে পরিহার রাজবংশের ওপরে। তারপরে আসে হচ্ছে ভারতবর্ষের এন্ট্রি নেয় হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময়ে পরিহার রাজাদের যারা বংশ রয়েছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে এবং নিজেরা এখানে আধিপত্য স্থাপন করে। গোয়ালিয়র ফোর্টের একদম ওপর থেকে কিন্তু পুরো গোয়ালিয়র শহরটাকে দেখা যায়, পুরো গোয়ালিয়র শহরটাকে, মানে এত উঁচুতে রয়েছে যার জন্য ওইখানে পুরো জায়গা জুড়ে শহরটা রয়েছে, পুরো জায়গা জুড়ে। এরপরে গোয়ালিয়র ফোর্টের দায়িত্বে আসেন হচ্ছেন তোমরের রাজা মানসিং। এই মানসিং কিন্তু সেই মানসিং নয়, মানে অম্বরের রাজা যে মানসিং ছিল সেই মানসিং কিন্তু নয়, এটা হচ্ছে তোমরের রাজা মানসিং। আর এই মানসিংয়ের আমলেই কিন্তু 1486 সাল থেকে 1516 সালের মধ্যে এই গোয়ালিয়র ফোর্টের সবথেকে বেশি বিস্তার হয়। বিস্তার মানে ফোর্টটাকে বড় করা, ফোর্টের সমস্ত কিছু মানে ডিটেল কাজ করা, সব কিছু কিন্তু সেই তোমর রাজ মানসিংয়ের আমলেই কিন্তু হয়েছে। এই ফোর্টে কিন্তু ইব্রাহিম লোদি মানে লোদি বংশের বংশধররাও কিন্তু রাজত্ব করে গেছে। তারপরে পানিপথের যুদ্ধের পর বাবর এসে কিন্তু এই ফোর্টটার দায়ভার নেয় এবং দায়ভার নেওয়ার পর এই ফোর্টটাকে ভারতবর্ষের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্ট হিসাবে ডিক্লেয়ার করে দেয়। কারণ বাবর এসে দেখে যখন এই ফোর্টের এত কিছু রয়েছে, এত রকমভাবে ফোর্টটাকে বিস্তার করা রয়েছে এবং আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে ফোর্টের ভেতরে যেগুলো মানে সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল নয়। তো সেই ধরনের জিনিসপত্রগুলো যখন দেখে বাবর, দেখে কিন্তু এই গোয়ালিয়র ফোর্টকে ভারতবর্ষের এক অন্যতম ফোর্ট বলে অভিহিত করে। পুরো ফোর্ট ঘুরে দেখতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ যেহেতু দিওয়ালি আছে তাই তাড়াতাড়ি মানে এই 1 ঘন্টার মধ্যে ফোর্ট কিন্তু বন্ধ হয়ে যাবে। ঘড়িতে সময় হচ্ছে এখন দুপুর 2টো। আর মোটামুটি যদি ফোর্ট পুরোপুরি ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু একটু হাতে সময় নিয়ে আসতে হবে, সত্যি একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ ফোর্টের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করবে না। বাইরেটা যেরকম গরম, ফোর্টের ভেতরটা কিন্তু ঠিক ততটাই ঠান্ডা। আর আরেকটা জিনিস বলে দেই যে টিকিট ঘর রয়েছে, যদি কারোর কাছে জলের বোতল না থাকে তাহলে টিকিট ঘরের ঠিক পাশেই রয়েছে ঠান্ডা পানীয় জল। আমি ওখান থেকে জল খেয়েছি, খুব ঠান্ডা জল ছিল, একদম মানে শরীর মন পুরো করে তৃপ্ত হয়ে গেছে। ফোর্টের বাইরে কিন্তু মানে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখানে কিন্তু তোমরা গাইড পেয়ে যাবে। গাইড আমাকে এসে বললো যে পুরো ফোর্ট ঘুরিয়ে দেখাবো, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো সেটা করতে গেলে তাকে পে করতে হবে হচ্ছে 1800 টাকা। তো বার্গেনিং তোমাদের উপরে, তোমাদের যদি মনে হয় তুমি ফোর্টের ইতিহাস মানে আমি যতটুকুনি বললাম তা বাদেও আরও অনেক তথ্য থাকে, অনেক কিছু জিনিসপত্র থাকে যে ছোট ছোট খুব সামান্য জিনিস থাকে, সেই জিনিসগুলো ডিটেলিং যাকে বলে, সেই ডিটেলভাবে তোমরা যদি তথ্য জানতে চাও বা সংগ্রহ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই গাইডের হেল্প কিন্তু নিও। আর গাইডে কত দেবে না দেবে বার্গেনিং করে নিও একটুখানি। বাবা চড়া রোদ, আর পারছি না। পার্কিং লট থেকে বাইক নিয়ে সোজা চলে এসেছি আমি এখন হচ্ছে গুরুদ্বারাতে। এই হচ্ছে গুরুদ্বারা, এখান থেকে হচ্ছে গুরুদ্বারার এন্ট্রি আর এই হচ্ছে গুরুদ্বারার মেন গেট। আমি এখন এই মুহূর্তে গুরুদ্বারার ভেতরে ঢুকছি না, তার কারণ আমাকে যেতে হবে অন্য আরেকটা জায়গায়, সেখানে খুব ইম্পর্টেন্ট জায়গাটা এবং দেখতেই হবে, আমাকে যেতেই হবে। তো দ্যাটস ওয়াই আমি গুরুদ্বারার ভেতরে ঢুকছি না। তোমরা যদি আসো এখানে তাহলে অবশ্যই কিন্তু গুরুদ্বারা ভিজিট করো। আর যদি লঙ্গর খেতে হয় তাহলে তো গুরুদ্বারা তো আছেই লঙ্গরের জন্য। এছাড়াও কিন্তু এখানে সাসবাহু টেম্পল বলে একটা টেম্পল রয়েছে, দুটো মানে আলাদা আলাদা টেম্পল, একটা বড় টেম্পল একটা ছোট টেম্পল। তো সাসবাহু টেম্পলও কিন্তু তোমরা চাইলে ভিজিট করতেই পারো। আমার পেছনে এই যে মন্দির যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাকে বলা হয় তেলিকা মন্দির। প্রতিহর রাজার শাসনকালে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। প্রতিহর রাজা তেল ব্যবসায়ীদের থেকে যে শুল্ক বা যে কর পেয়েছিল সেই করের মাধ্যম দিয়ে এই মন্দিরটা কিন্তু নির্মাণ করেছিল, তার জন্য এই মন্দিরের নাম হয় তেলিকা মন্দির। এই হচ্ছে মন্দিরের মুখ্য দরজা। আর ভেতরে যদি ঢুকি, না ভেতরে ঢোকা যাবে না, ভেতরে খুব বোটকা গন্ধ যাচ্ছে, তার মানে এখানে বাদুড়ের মানে বাদুর বা চামচিকে যারা রয়েছে তাদের বসবাস রয়েছে। আচ্ছা যাই হোক, বাইরে থেকে মন্দিরটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ এবং যে
কাজ দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো পাথরের ওপরে কিন্তু এই কাজগুলো করা রয়েছে। এই কাজ কিন্তু সম্পূর্ণ পাথরের, এই কাজটাও কিন্তু পাথর, মানে ছেনি হাতুড়ি দিয়ে পাথর কেটে এই ধরনের কাজগুলো, কলাকৃতিগুলো কিন্তু বানানো হয়েছে। গোয়ালিয়র ফোর্ট থেকে বেরিয়ে পড়েছি, তাড়াহুড়ো করে বেরোলাম, তার কারণ এখান থেকে যাব হচ্ছে মোরেনা গ্রাম মিতাউলি। অ্যাকচুয়াল শব্দটা উচ্চারণ হয় হচ্ছে মিতাউলিতে। ওখানে রয়েছে হচ্ছে একতেশ্বর মহাদেব টেম্পল, মানে 64 যোগিনী টেম্পল, যেটা আমি জব্বলপুরে দেখিয়েছিলাম তোমাদেরকে, ঠিক সেরকমই 64 যোগিনী টেম্পল রয়েছে মিতাউলিতে। আর তার সাথে সাথে রয়েছে হচ্ছে কাকন মঠ মন্দির। তো টোটাল এই দেখেছো কিভাবে চালাচ্ছে। তো মিতাউলি আর কাকনমা টেম্পল হচ্ছে ভিজিট করব। মিতাউলি ডিস্টেন্স দেখাচ্ছে, মানে মিতাউলি বলো বা কাকনমঠ বলো আশাপাশেই রয়েছে। তো ওটার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে এখান থেকে 64 কিলোমিটার। 5-6 কিলোমিটার সোজা এসে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি। অটোওয়ালাগুলো তো মানে নিজেদের রাস্তা। এই হচ্ছে মোরেনা, তার মানে মোরেনা এখান থেকে হচ্ছে সোজা। আমি মোরেনার আগে থেকেই ঢুকে যাব ডান দিকে, কিন্তু এই রাস্তাতেই আমাকে এগোতে হবে। মিতাউলিতে যাওয়ার জন্য যে রাস্তাটা ধরেছিলাম আমি মোরেনা গ্রামের, তো সেই মোরেনা গ্রামের রাস্তাটা, মানে মোরেনার রাস্তাটা এদিকে সোজা চলে যাচ্ছে, আর আমাকে নিয়ে নিতে হবে এই ডান দিক। এবারে এখান থেকে মোটামুটি আরও 10-15 কিলোমিটার আমাকে ঢুকতে হবে। এখানে লেখাই রয়েছে মিতাউলি হচ্ছে 22 কিলোমিটার। না অনেকটা আছে। মিতাউলি হচ্ছে 22 কিলোমিটারের আগে পরেই পড়বে আর কি, মানে একদম প্রপার মিতাউলি না, মিতাউলির জাস্ট অল্প কিছুটা আগে বা তারপরে। রাস্তাটা এত ভালো পেয়েছিলাম যার জন্য পাই করে 18 কিলোমিটার টানা আমি বাইক চালিয়ে চলে এসেছি হচ্ছে মিতাউলি। এই যে দেখো লেখাই রয়েছে पर्यटन ग्राम मिताउली। এই চারমাথার মোড় থেকে ডান দিকে গেলে পড়বে হচ্ছে বটেশ্বর মন্দির, আর বাঁ দিকে গেলে পড়বে হচ্ছে মিতাউলি, মানে একতেশ্বর মহাদেব টেম্পল, আর এদিক থেকে সোজা হচ্ছে কাকন মঠ। তো আগে চলো বটেশ্বরটা আগে দেখে আসি। বটেশ্বর মন্দির যাওয়ার আগে আমি এমন একটা জায়গায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো যেহেতু আমি দেখতে পেলাম আর এখানে এই চত্বরে যখন চলেই এসেছি, মিস করব না বলে আমি এখানে চলে এসেছি, এবং এই এক্সপিরিয়েন্সটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গাড়ি পাড়াউলির ইতিহাসটা এইখানে লেখা রয়েছে। গাড়ি পাড়াউলির মুখ্য দরজা হচ্ছে এইটা, সামনের দুটো সিংহ দেখো কি সুবিশাল সিংহ। আর আমি যতদূর এইটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু একটা পাথর থেকে কেটে কিন্তু বানানো হয়েছে। এবারে এই সিঁড়িগুলোকে ভেঙে আমি এর ভেতরে প্রবেশ করছি, মানে পাড়াউলির ভেতরে প্রবেশ করছি। আর যতদূর আমার মনে হয় এটাও কিন্তু একটা খুব সুন্দর মন্দিরই হবে। যেহেতু আমি ইতিহাসটা জানতাম না, যার জন্য এখানে এক সিকিউরিটি দাদার থেকে আমি সম্পূর্ণ ইতিহাসটা জানলাম, শুনলাম এবং বুঝলাম। এই মন্দিরটা তৈরি হয়েছে হচ্ছে 10ম শতকে, মানে 10th সেঞ্চুরিতে এই মন্দিরটা তৈরি হয়েছে। এখানে কিন্তু কারুকার্যগুলো দেখো, এখানকার কারুকার্য দেখে আমার তো চক্ষু চড়ক গাছ যাকে বলে, মানে এত সুন্দর কলাকৃতি আমি সত্যি এর আগে কখনো কোনো মন্দিরে দেখিনি। হ্যাঁ, এরকম কলাকৃতি আমি কিন্তু দেখেছিলাম মাউন্ট আবুতে যে মন্দির রয়েছে, সেই মন্দিরে দিলওয়াড়া মন্দির বলে সেটাকে। তো সেই মন্দিরে কিন্তু আমি এই ধরনের কলাকৃতি দেখেছিলাম। এই পাড়াউলি অঞ্চলের চারিদিকে এই ধরনের মন্দির কিন্তু প্রচুর রয়েছে। বলা হয় যে এই ধরনের মন্দিরগুলো 8th সেঞ্চুরি থেকে 11th সেঞ্চুরির মধ্যে কিন্তু তৈরি হয়েছিল। আর তার মধ্যে যেরকম রয়েছে হচ্ছে আমাদের বটেশ্বর মন্দির এবং একতেশ্বর মহাদেব টেম্পল, এই ধরনের টেম্পলগুলো, যার জন্য মিতাউলি কিন্তু খুবই বিখ্যাত। আর এই যে টেম্পল যেটা রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম বা তোমরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, এই টেম্পলটা কিন্তু মানে মুখ্য যে টেম্পল, মানে মেন যে মন্দির, সেই মন্দিরের কিন্তু প্রথম অংশ, একদমই প্রথম অংশ। এই প্রথম অংশটা যদি এরকম হয় তাহলে মূল অংশটা কীরকম হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত আক্রমণ ভারতবর্ষ সহ্য করেছে, যার জন্য আমাদের এই স্থাপত্য ভাস্কর্যের যে কলাকৃতি, যে মন্দির, সেই মন্দিরের কিন্তু এখানকার এই
মন্দিরের অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। শুধু অবশিষ্ট রয়েছে মন্দিরের সামনের যে মুখ্য দরজা, এটা হচ্ছে মুখ্য দরজা। তো এই মুখ্য দরজাটুকুনি কিন্তু অবশিষ্ট, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো এইখানে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। পৌঁছে গেছি হচ্ছে বটেশ্বর টেম্পল। বটেশ্বর টেম্পলের এন্ট্রান্সটা খানিকটা এরকম। এখানে কার পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। আমি বাইক ওখানে পার্ক করে হেলমেট বাইকে রেখে আমি এবারে ঢুকবো হচ্ছে বটেশ্বর টেম্পলে। বটেশ্বর টেম্পলের ভেতরে ঢোকার রাস্তাটা খানিকটা এইরকম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বটেশ্বর মন্দির গোষ্ঠীর মধ্যে। এখানে আগে প্রাচীনকালে মানে মধ্যযুগীয় সময় থেকে এখানে 200টিরও বেশি কিন্তু মন্দির ছিল। মনে করা হয় যে গুর্জর এবং প্রতিহর বংশের রাজারা এই মন্দিরগুলোকে নির্মাণ করেছিলেন। আর এই মন্দিরগুলোর মধ্যে বেশিরভাগ শিব এবং বিষ্ণুর মূর্তি রয়েছে, অর্থাৎ শিব এবং বিষ্ণু একাধারে এখানে এই মন্দিরে কিন্তু পূজিত হতো। বটেশ্বর মন্দিরে এসে আমি কিন্তু এখন এই মুহূর্তে ময়ূর দেখতে পাচ্ছি। এই যে দেখো, ময়ূরটা উড়ে গেল। আর এই ময়ূর কিন্তু আমি আগে দেখিনি। কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর নীল কালার, গাঢ় নীল কালার, গাঢ় নীল কালার, কি সুন্দর লাগছে। আহা হা, অসাধারণ। বটেশ্বর মন্দিরে এসে ময়ূর দেখতে পাবো এটা আমি ভাবিনি, তাও আবার এক জোড়া ময়ূর। ময়ূর দেখো, আরে কি সুন্দর লাগছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওরাও দৌড়াচ্ছে, আমিও ওদের পেছনে দৌড়াচ্ছি। একটাকে পেয়েছি কাছে, এই যা, উড়ে বেরিয়ে গেল, উড়ে বেরিয়ে গেল। মধ্য ভারতের বিহার অঞ্চল এবং যমুনার তীরে যে জঙ্গলাকীর্ণ যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গার মধ্যেই কিন্তু এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল এবং এখনও এই মন্দিরে কিন্তু পূজা অর্চনা করা হয়। এই কাছাকাছিই রয়েছে হচ্ছে বিহার এবং বিহারের কাছে রয়েছে হচ্ছে চম্বলের জঙ্গল। এবার চম্বল বলতেই মনে পড়ে যায় হচ্ছে ডাকাতদের কথা, মানে সেই সময়কার কুখ্যাত বিখ্যাত যে ডাকাত রয়েছে তারা এসে এখানে কিন্তু মন্দিরে পুজো দিত। তার মধ্যে থেকে এক ডাকাত এখানে এসে মন্দিরে শিবের গলায় ঘণ্টা বেঁধে গেছিল, তো যার জন্য এই মন্দিরগুলোকে ঘণ্টেশ্বর মন্দিরও বলা। এই মন্দির সম্বন্ধে আরও একটা প্রচলন আছে, সেটা হচ্ছে যে এই মন্দিরে শিবের অনুচর যে ভূতেরা রয়েছে তারা কিন্তু বসবাস করে এবং তার থেকে এই মন্দিরের নাম হয়ে যায় ভূতেশ্বর মন্দির। অ্যাকচুয়ালি এই মন্দিরে ভূতের বসবাস আছে কিনা সেটার কোনো রকম ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু এই নামকরণটা করা হয়েছে যেহেতু সামনেই ছিল হচ্ছে রাজবংশ, সেই রাজবংশকে ডাকাতদের হাত থেকে বাঁচানোর জন্য এই প্রবাদটা, এই প্রচলনটা এই গ্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে এখানে 200টিরও বেশি মন্দির রয়েছে, কিন্তু এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে যে তথ্যটা পাওয়া যায় সেখান থেকে জানা যায় যে এই মন্দির গোষ্ঠীগুলোর মধ্যে মোটামুটি অবশিষ্ট অংশ যেটা পড়ে রয়েছে সেটা 40-45টার কাছাকাছি, আর বাকি সমস্ত কিছু ধ্বংসপ্রায়, মানে ধ্বংস হয়ে গেছে। আর কিছু অংশ তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিছু ভাঙা চোরা মন্দির এবং তার ধ্বংসাবশেষ। কলকাতা টু উজ্জয়ন বা কলকাতা টু মধ্যপ্রদেশের সিরিজের তৃতীয় পর্বে জব্বলপুরে যখন আমি 64 যোগিনী টেম্পল ভিজিট করেছিলাম, ওই টেম্পলে দাঁড়িয়ে আমি বলেছিলাম মিতাউলিতেও কিন্তু একটা 64 যোগিনী টেম্পল রয়েছে, সেই মন্দিরে আমি ভিজিট করব এবং তোমাদেরকে দেখাবো। অ্যাজ প্রমিসড আমি চলে এসেছি এখন সেই 64 যোগিনী টেম্পলে। এই টেম্পলে চড়তে হবে, অনেকটা সিঁড়ি ভাঙতে হবে এবং পাহাড়ের ওই মাথায় উঠতে হবে। এই হচ্ছে সেই সিঁড়ি। এবার এই সিঁড়ি দিয়ে ভেঙে ভেঙে একদম পাহাড়ের মাথায় ওপরে উঠতে হবে। 64 যোগিনী টেম্পলে ওঠার সময় পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা কিন্তু দারুণ এসছে, দারুণ এসছে। পুরো গোটা গ্রামটা দেখা যাচ্ছে, আর বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত কিন্তু হয়ে যাবে। মিতাউলি বলে যে গ্রামটা রয়েছে সেই গ্রামে 64 যোগিনী টেম্পলের মুখ্য দরজার সামনে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করব।
হর হর মহাদেব। এই হচ্ছে 64 যোগিনী টেম্পল, যেটা মিতাউলিতে রয়েছে। এই মন্দিরের বৈশিষ্ট্যটা একটু অন্যরকম। তোমাদেরকে পুরো মন্দির পরিসরটা আগে ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদেরকে বলছি এই মন্দিরের বৈশিষ্ট্যটা। এই হচ্ছে পুরো মন্দির। এখানে পরপর 64টা যোগিনীদের এখানে প্রতিমূর্তি কিন্তু রয়েছে, আর সবার মাঝখানে এখানে রয়েছে হচ্ছে মহাদেব। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, এবং গর্ভগৃহের উপরে রয়েছে হচ্ছে ঘণ্টা, আর এই এখানে রয়েছে হচ্ছে ভোলে বাবা। হর হর মহাদেব, জয় শিব। আর মন্দিরটা দেখতে খানিকটা এইরকম, পুরোপুরি গোলাকৃতি, পুরোপুরি গোলাকৃতি। যদি মন্দির পরিসরটা ভালো মতো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তাহলে দেখো পুরো মন্দিরটা বৃত্তাকার। শুধুমাত্র এই অংশটা নয়, মন্দিরের পুরো অংশটা, মন্দিরের পুরো অংশ বৃত্তাকার। জব্বলপুরে যে 64 যোগিনী টেম্পলটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই 64 যোগিনী টেম্পলটা হচ্ছে সব থেকে পুরনো, প্রায় 2000 বছরেরও পুরনো। সেই সমসাময়িক হচ্ছে এই 64 যোগিনী টেম্পলটা। এই 64 যোগিনী টেম্পলটা যখন ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ সরকাররা এখানে দেখতে পায়, তখন কিন্তু এই 64 যোগিনী টেম্পলের অনুকরণে কিন্তু তৈরি করা হয়েছে সংসদ ভবন। এখনকার সংসদ ভবন নয়, পুরনো যে সংসদ ভবনটা ছিল সেটা হচ্ছে এই মিতাউলি গ্রামের 64 যোগিনী টেম্পলের অনুকরণেই কিন্তু বানানো হয়েছে। এটা হচ্ছে একটা অনেক বড় তথ্য। এটা কারা কারা জানতে, সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারা কারা জানতে। এটা আমি অনেক বছর আগে থেকে জানতাম, যার জন্য এই 64 যোগিনী টেম্পলে আসার জন্য আমি একটু উৎসুক ছিলাম। এই হচ্ছে 64 যোগিনী টেম্পল। বাইরে থেকে দেখে কি মিলটা বুঝতে পারছো যে কতটা মিল রয়েছে সংসদ ভবনের সাথে? পুরোটা হচ্ছে বৃত্তাকার, যেটা ভেতর থেকে দেখালাম। বাইরেটাও কিন্তু পুরোপুরি বৃত্তাকার, আর ওপরে একটা ছোট্ট পাটির মতো অংশ উল্টানো রয়েছে আমাদের সংসদ ভবন, কিন্তু সেটা এখানে 64 যোগিনী টেম্পল। কিন্তু সবাই জানো যে এটা কিন্তু তন্ত্র সাধনার জায়গা, আর এই টেম্পলের মাথায় কোনো ছাদ থাকবে না। তার কারণ তন্ত্র সাধনায় এটা মান্যতা যে তন্ত্র সাধকরা যারা এখানে বসে সাধনা করবে, তারা ওপর থেকে, মহাকাশ থেকে সেই শক্তি, যে সাধনার ফল যেটা, সেটা পাবে। তার জন্য এই টেম্পলের যে কোনো 64 যোগিনী টেম্পলে কিন্তু মাথার ওপরে ছাদ নেই, পুরোপুরি ভ্যাকেন্ট। গতকালকে গেছে হচ্ছে ভূত চতুর্দশী, আজকে হচ্ছে দীপাবলি, কালী পুজো, আর এই মুহূর্তে আমি রয়েছি এমন একটা মন্দিরে দীপাবলির সন্ধেবেলাতে। মান্যতা আছে যে এই মন্দিরটা এক রাতের মধ্যে তৈরি হয়েছিল, এবং সেটাও করেছিল ভূতেরা। আর সেই মন্দিরটা কিন্তু অন্য কোনো মন্দির নয়, এটা হচ্ছে কাকুন মঠ মন্দির। আমি ওপরে উঠে আসছি, এই কথাগুলো বলছি, আমার গাটা ছমছম করছে, আমার মাথার এই জায়গাটা কেমন একটা ঝিঝি ঝিঝি ধরছে, কারণ অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার এই মন্দিরে ঢুকে। মন্দিরটা হচ্ছে এই হচ্ছে সেই মন্দিরটা। একটা পাথরের উপরে আরেকটা পাথর বসিয়ে তৈরি করা হয়েছে এই কাকুন মঠ মন্দির। আশেপাশে যে কটা পাথর তোমরা দেখতে পাচ্ছ, সব কটা পাথর যেরকম স্থানে রয়েছে সেরকম স্থানেই কিন্তু পড়ে থাকতে দেখা যায় সবসময়। জাস্ট একটা পাথরের উপরে আরেকটা পাথরকে রেখে এই মন্দিরটা কিন্তু বানানো হয়েছে। তোমরা মন্দিরে যদি দেখো, এই পাথরের গ্যাপগুলো দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে পাথরের গ্যাপ। প্রত্যেক কটা পাথরের মধ্যে কিন্তু কিছু না কিছু হলেও গ্যাপ রয়েছে। এই হচ্ছে সেই কাকুন মঠ মন্দির। রাত হয়ে গেলেই কিন্তু গা ছমছম করে। এই মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ, যতদূর মনে হয়। এই মন্দিরের ভেতরে সন্ধেবেলায় প্রবেশ নিষিদ্ধ। এটা কিন্তু দেবাদিদেব মহাদেবেরই মন্দির, আর মন্দির পরিসরটা খানিকটা হচ্ছে এরকম। পুরো মন্দিরটা উপর থেকে যদি দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে প্রত্যেক কটা পাথরের ওপরে পাথর কিন্তু বসানো রয়েছে। প্রত্যেক কটা পাথরের ওপরে পাথর বসানো, কোনো রকমভাবে এই পাথর নড়ানো যায় না। আর একটা পাথরও যদি নড়ে, তাহলে পুরো মন্দিরটা কিন্তু কাঁপতে থাকে। এটা
এখানকার মান্যতা। তাহলে আজকে কিন্তু মধ্যপ্রদেশের এই গোয়ালিয়রে এসে অনেকগুলো জায়গা কিন্তু ঘুরলাম আর এক্সপিরিয়েন্স করলাম। আর সবার শেষ এই হচ্ছে কাকন মঠ মন্দিরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আমার পেছনে কাকন মঠ মন্দির, যেটা ভূতেরা বানিয়েছে এক রাতের মধ্যে। দিনের আলো ফুটতেই তারা চলে যায় আর এই সম্পূর্ণ মন্দিরটা কিন্তু ইনকমপ্লিট অবস্থায় কিন্তু পড়ে থাকে। আর এই অবস্থাতেই সেই তখন থেকে দাঁড়িয়ে রয়েছে। এখানে আশেপাশে যে কটা পাথর রয়েছে সব কটা পাথর নড়ালেই কিন্তু এই মন্দির কাঁপতে থাকে, হেলতে থাকে। তো এই হচ্ছে সেই কাকন মঠ মন্দির।